দেখো পরিসংখ্যান, হ্যাঁ, টপিক হচ্ছে মধ্যক এবং প্রচুরক নির্ণয়। সো মধ্যক বলতে তোমরা এতদিন যেটা বুঝছো, এখন কিন্তু সেইটা না। এখন দেখো একটা বক্স দেয়া আছে, এই বক্সের মধ্যে থেকে তোমাকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলবে। তাহলে এতদিন পর্যন্ত তোমরা কি শিখছো? তোমাদের সাপোজ এইরকম থাকতো 2, 6, 8, 10, 12, 13, এটা দেওয়া থাকতো, এটার মধ্যক এবং প্রচুরক বের করতে বলতো, এরকম থাকতো। তখন তুমি কি করতা? তখন তুমি এখনো কিন্তু এই টাইপটা থাকবে এমসিকিউতে। তখন দেখো তুমি এই দিক থেকে একটা কাটবা, এদিক থেকে একটা কাটবা, এদিক থেকে একটা কাটবা, এদিক থেকে একটা কাটবা, মাঝখানে কয়টা পাইছো? দুইটা। মাঝখানে যদি একটা পাইতা তাহলে ওইটাই মধ্যক হইতো। যেমন আচ্ছা আমি ওই দিক থেকে উদাহরণটা দিই, ফার্স্টের উদাহরণটা কেন এমন দিলাম, মনে করো এরকম আছে 2, 4, এরপরে আছে মনে করো 7, 8, 12, 13, 1 2 3 4 5 6, 17, এই হচ্ছে আমার উপাত্তগুলা। হ্যাঁ, এই উপাত্ত থেকে যখন তোমাকে মধ্যক বের করতে বলতো তখন তুমি কি করতা? একটা কাটলা, একটা কাটলা, এই একটা কাটলা, এই একটা কাটলা, এই একটা কাটলা, এই একটা কাটলা, পাচ্ছ কি? 8। তাহলে এই 8টাকে আমি কি ধরে নিতাম? মধ্যক। এটা এমসিকিউ, তাই না? আর যদি এরকম থাকতো 2, 4, 7, 12, 13, এরপরে মনে করো 17, এই ধরনের আছে, সেই ক্ষেত্রে কি করতা? এই দিকে কাটো, এইদিকে কাটো, এইদিকে কাটো, এইদিকে কাটো, মাঝখানে কয়টা পদ আছে? দুইটা পদ। তাইলে তুমি কি 7 কেও মধ্যক হিসাবে নিতে পারো না, 12 কেও মধ্যক হিসাবে নিতে পারো না। তখন আমরা কি করতাম? এই যে 7 আর 12 কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিতাম, যেটা আসতো সেটাই হচ্ছে মধ্যক। এটা এমসিকিউ শর্টকাট, এটা এখনো আসবে। তাহলে মধ্যকটা কি? কেন্দ্রীয় প্রবণতা। আমাদের কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা কয়টা রাশি বুঝি? তিনটা। কেন্দ্রীয় প্রবণতা বলতে কয়টা বুঝি? তিনটা। একটা কি কি? কেন্দ্রীয় প্রবণতা, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা এইখান থেকে একটা এমসিকিউ পাবাই। কেন্দ্রীয় প্রবণতা কি কি? একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক, এই তিনটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। সংজ্ঞাটা কি? যেই মানগুলোর সাহায্যে উপাত্তের কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হয় বা কেন্দ্রের মান পাওয়া যায় সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এর মধ্যে গড় দ্বারা একদম অথেন্টিক কেন্দ্রের মান পাওয়া যায়, মধ্যক দ্বারা খুব কাছাকাছি, প্রচুরক দ্বারাও খুব কাছাকাছি। যেমন তোমার স্কুলে মনে করো যে ম্যাথ খাতা দিল, ম্যাথ খাতায় তোমরা নাম্বার পাইছো মনে করো যে 40 থেকে হাইস্ট উঠছে 100, এর মধ্যে মাঝখানের দিকে 70 থেকে 80-র ঘরে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার। এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কথা বুঝাইতে পারছি? প্রচুরক এখানেই থাকবে, মধ্যক দেখবা এখানেই থাকবে। ওকে, এখন আসো, এটা সূত্রটা আমরা কি জানতাম? এটা সূত্রটা জানতাম, এই যে এই সংখ্যাগুলোকে কি দ্বারা প্রকাশ করা হইতো? উপাত্ত সংখ্যা। এগুলাকে কি দ্বারা প্রকাশ করা হইতো? উপাত্ত সংখ্যা, এন দ্বারা। উপাত্ত সংখ্যা সমান সমান এন। এই এন এর মান জোড় হইলে একটা সূত্র, বিজোড় হইলে একটা সূত্র। এই এন যদি বিজোড় হতো তাহলে মধ্যক কি হইতো বলতো? এন বিজোড় হলে মধ্যকের সূত্রটা কি ছিল? এন বিজোড় হলে মধ্যক হতো এন ডিভাইডেড বাই 2, কিন্তু এন তো বিজোড় সংখ্যা, এটাকে তো ভাগ করলে দশমিক পাবো, তাই না? এই জন্য আমরা কি করতাম? এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। এত তম পদ, এত, এটা কিন্তু মধ্যক না, এত তম পদ হচ্ছে মধ্যক। তাহলে মধ্যক নির্ণয় করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে তোমাকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে, ছোট থেকে বড় করে সাজাইতে হবে। যদি তুমি না সাজাও তাহলে কিন্তু মধ্যক বের করতে পারবা না। আর প্রচুরক কি? প্রচুরক বের করার জন্য শুধু চোখ দিয়ে একটু তাকাইতে হবে, যেটা সব থেকে বেশি বার আছে ওইটাই প্রচুরক। যদি একাধিক সংখ্যা বেশি বার থাকে, মনে করো 5 আছে 3 বার, 7ও আছে 3 বার, তাহলে 5 এবং 7 দুইটাই হবে প্রচুরক। যেমন এখানে প্রচুরক কত? এখানে কোনো প্রচুরক নাই, কারণ এখানে কোনো সংখ্যা ডাবল নাই, তাহলে এখানে কোনো প্রচুরক নাই, তাহলে প্রচুরক শূন্য পাওয়া গেলাম। কথা কি বুঝাইতে পারছি? তাহলে দেখো, আর যদি এন জোড় হইতো তাহলে মধ্যকটা কি হইতো? এন জোড় হলে মধ্যকটা কি হইতো? এন বাই 2 তম পদ প্লাস এন বাই 2 প্লাস 1 তম পদ, এই দুইটা পদ হইতো। এটা গড় বের করতে হইতো, এই জন্য আমরা কি করতাম? একবারে 2 দ্বারা ভাগ করে দিতাম। এই ছিল মধ্যক নির্ণয়। কিন্তু এখন তো গেম ঘুরে গেছে, এখন তো তোমাকে এই ধরনের উপাত্ত দেওয়া থাকতেছে না, তোমাকে দেওয়া আছে ছক আকারে। তাইলে কি এখন মধ্যক নির্ণয়ের জন্য নতুন করে শিখতে হবে কিনা? তাহলে এইটুকু হচ্ছে পুরাতন গুলা রিভিশন, এমসিকিউ তে আসতে পারে। লিখলাম,
লেখা শেষ। ওকে, এখন আসো এই ছক আকারে থাকলে আমরা কিভাবে মধ্যক বের করব। ছক আকারে থাকলে মধ্যক বের করাটা দেখো, খেয়াল করো। সূত্রটা আগে লেখা নেই, এই সূত্রটা পারলে বাকি মধ্যক নির্ণয় তো সবসময় সহজ, মধ্যক নির্ণয় জটিল না। আগের যেভাবে মধ্যক নির্ণয় করতাম তার থেকেও এটা সহজ। ক্যালকুলেশনের কিছুই নাই, শুধু দেখে দেখে মান বসানো, খুব সামান্য ক্যালকুলেশন, ঠিক আছে, টাইমও খুব কম লাগবে। তাহলে দেখো মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, মধ্যক হচ্ছে মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে এল প্লাস, এখানে প্রত্যেকটা রাশির বর্ণনা দিব আমি, এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ ডিভাইডেড বাই এফএম। এই সূত্রটাই অনেকের মনে থাকে না। এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফএম। প্রত্যেকটার বর্ণনা আমি দিব, কিন্তু এখানে একটা বিষয় একটু দেখি, তোমাদের এই দুইটার মধ্যে কনফিউশন হয় যে এফসি আগে না এফএম আগে। এফসি কি আগে থাকবে না এফএম? বাকিটুকু পারবা, ফার্স্টের পদ এল, তারপরে n/2 এটাও মনে থাকবে, এইচ এটাও মনে থাকবে, এফসি এবং এফএম এর মধ্যে কনফিউশন হয়। তাহলে এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক দিই। হ্যাঁ, এফএম মানে কি? এফএম রেডিও না? এফএম রেডিও। আজকাল কি রেডিওর যুগ আছে? আজকাল রেডিওর যুগ আছে। তাহলে রেডিও থাকবে সবার শেষে, এফএম রেডিও সবার শেষে। এখন কি এফএম রেডিও শুনে? এখন তো তোমরা ফেসবুক চালাও, এই যে এফসি ফেসবুক, এটা থাকবে আগে, এফএম রেডিও পরে। এই এফসি কে অন্যভাবেও মনে রাখতে পারো, বার্সেলোনা। এফসি দ্বারা কি? বার্সেলোনা। দেখো বার্সেলোনারে মাইনাস করে দিছো, বার্সেলোনার কি করছো? মাইনাস করে দিছো। যদি আমি বার্সেলোনার ফ্যান, বার্সেলোনারে কি করে দিছো? মাইনাস করে দিছো। তাহলে n/2 মাইনাস বার্সেলোনা এফসি ইনটু এইচ বাই এফএম রেডিও। তাহলে এফএম রেডিও থাকবে পরে, বার্সেলোনা থাকবে আগে, কিন্তু বার্সেলোনার কি করছো? মাইনাস করছো। বা ফেসবুকও বলতে পারো, ফেসবুক এফবি দ্বারা বোঝাই আমরা। আচ্ছা, বুঝতে পারছি। এখন আসো পরিচয়গুলা দেখি, পরিচয়গুলা একটু দেখি। এইখানে এল দ্বারা বোঝায় হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল দ্বারা কি বোঝাচ্ছি লেখো, এইটাই গুরুত্বপূর্ণ। মধ্যক শ্রেণীর, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। দেখো পরীক্ষার হলে সবাই সব জানে, শুধু এই সূত্রের জন্য তাকায় থাকবে যে দোস্ত সূত্রটা জানো কি? সূত্রটা লেখাই দিলে দেখবা হ্যাঁ একদম রাজা হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য সূত্রটা খুব গুরুত্বপূর্ণ। কেউ আবার ক্যালকুলেটরের পিছে টিছে লেখা নিও না, এটা মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে। এন দ্বারা উপাত্ত সংখ্যা, এটার তো কোনো চেঞ্জ নাই। এন মানে কি? উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যা। এরপরে দেখো এই যে এফসি, এফসি দ্বারা বোঝাবে মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। নতুন ওয়ার্ড পাইছো, আগে লিখে নাও। মধ্যক, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর, মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা তোমাদের ক্লাস 8 ছিল, নতুন কারিকুলামেও ছিল। তারপরেও আমরা আজকে নতুন করে ক্রমযোজিত গণসংখ্যা সারণী শিখবো। এটা এখানে গুরুত্বপূর্ণ। মধ্যক নির্ণয় করার জন্য একটা সারণী লাগবে, সেই সারণীটাকেই বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। সেই সারণীটাকেই কি বলা হয়? ক্রমযোজিত গণসংখ্যা। কথা কি বোঝানো গেল? এইচ, এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। এইচ কি? শ্রেণী ব্যাপ্তি। এটাও তোমরা বের করতে পারো। এইচ হচ্ছে কি? শ্রেণী ব্যাপ্তি। এবং সর্বশেষ এফএম রেডিও। এফএম রেডিও দ্বারা বোঝায় হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এটা দ্বারা কি বোঝায়? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই পরিচয়গুলো পাইছি, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এন উপাত্ত সংখ্যা, এগুলা জানবা। এফসি এইটা শুধু মনে রাখাটা জরুরি। এফসি দ্বারা কি বোঝাবে? মধ্যক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এইচ দ্বারা কি বোঝাচ্ছে? শ্রেণী ব্যাপ্তি। এফএম দ্বারা কি বোঝাচ্ছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। লেখা শেষ? আচ্ছা, তাহলে এখন আমি সূত্র মুছে দিব। তুমি যদি সূত্র মনে থাকে
আমরা যদি এই ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা একবার তৈরি করে ফেলি, তাইলে এখানে যতগুলা তথ্য লাগবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তথ্য লাগবে, তাই না? এই পাঁচটা তথ্য বের করার জন্য তোমার নতুন কোনো ক্যালকুলেশন করতে হবে না, তুমি শুধু সারণী দেখবা আর লিখবা, সারণী দেখবা আর লিখবা। কথা বোঝাইতে পারছি? তাইলে আমাদের এখন কি করা লাগবে? ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। আমি কি এটা মুছা দিতে পারি? প্রচুরকের সূত্রটা পরে দেখাই, প্রচুরক যখন করাবো তখন প্রচুরকের সূত্রটা দেখাই, আগে মধ্যক দেখে নাও। আচ্ছা, তাহলে আমি মুছে দিব। এখন কেন মুছে দিব? আমি আবার লিখবো, আমার এটা মনে আছে, আমি নতুন করে সারণী তৈরি করব। মুছে ফেললাম কিন্তু। ওকে, ডান। এই দেখো, আরে বোর্ডে দাগ পড়ে যায় কেন? সব মুছে ফেললাম। এখন দেখো আমি ছক বানাবো। প্রথম একটা দাগ দাও, এইখানে ফার্স্টের ঘরটা হবে শ্রেণী ব্যাপ্তি। ফার্স্টের ঘর কি হবে? শ্রেণী ব্যাপ্তি। এবং পরের ঘরটা হবে কি? গণসংখ্যা। এর পরের ঘরটাই হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা ক্যালকুলেশনও খুব সহজ। লিখলাম। এখন তুমি একটু লিখতে থাকো। দেখো, এটা ছিল 31 থেকে 40, এরপরে ছিল 41 থেকে 50, এরপরে ছিল 51 থেকে 60, এরপরে ছিল 61 থেকে 70, এরপরে ছিল 71 থেকে 80, এরপরে ছিল 81 থেকে 90 এবং সর্বশেষ হচ্ছে 91 থেকে 100। দেখো তো, আগে যেটা লিখছিলাম সেটার শ্রেণীব্যাপ্তি কি এইটাই ছিল না? আচ্ছা, শ্রেণীব্যাপ্তি যদি এইটাই থাকে, এই দেখো আমাদের ছক হয়ে গেছে। তোমরা অনেকেই ছক এমন মাইকা ঝুইপা অঙ্কন করো, ছক পেন্সিল দিয়ে করবা, সমস্যা নাই, ছক পেন্সিল দিয়েই হবে। ভিতরের লেখাগুলোও তুমি চাইলে পেন্সিল দিয়ে লিখতে পারো, ঠিক আছে? কিন্তু আমাদের কিছু টিচার আছে যারা কলম দিয়ে না লিখলে একটু ঝামেলা করে। কিন্তু ছকের সময় এত মাপ ঝোঁকের কিছু নাই, তাড়াতাড়ি করে করবা, কারণ এই ছকের জন্য কি তোমার নাম্বার আছে? ছকের জন্য তো নাম্বার না, নাম্বার তো ম্যাথের জন্য। ওকে, গণসংখ্যাটা আমাকে একটু বলো তো, কত কত ছিল গণসংখ্যাটা? এটা এখানে গণসংখ্যাটা কত কত ছিল? দাঁড়াও, এটা হচ্ছে এই একটাই তো দেওয়া আছে তোমাদের। গণসংখ্যা দেওয়া ছিল হচ্ছে 4 6 8 12 9। 4 6 8 12 9, 4 6 8 12 9, 7 এবং 4, এটাই হচ্ছে গণসংখ্যা দেওয়া ছিল। দেখো, 4 6 8 12 9, 7 এবং 4। এবার ক্রমযোজিত গণসংখ্যা খুব ভালো করে খেয়াল করো। এইখানে কত আছে? 4। তোমরা কিন্তু এরকম তীর চিহ্ন দিও না, তাহলে এখানে কত লিখবো? 4। এরপরে এই যে এই কর্নারের সাথে যোগ করব, 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 10 আর 8 যোগ করলে কত হয়? 18। 18 আর 12 যোগ করলে কত হয়? 30। 30 আর 9 যোগ করলে 39। 39 আর 7 যোগ করলে 46। 46 আর 4 যদি যোগ করো তুমি, তাহলে কত পাচ্ছ? 50। তাইলে বলো তো, এই যে যে আমার প্রদত্ত যে সারণীটা, এই সারণীতে মোট উপাত্তের সংখ্যা কত? 50। মোট উপাত্তের সংখ্যা 50। এই হচ্ছে সারণী হয়ে গেল। তাইলে এটা কি সারণী? ক্রমযোজিত গণসংখ্যা সারণী। যদি 2 নম্বরের জন্য কোশ্চেন আসে যে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে কিন্তু এইটুকু দিয়ে দিলেই তুমি অ্যান্সার, এইটুকুর জন্যই তুমি 2 নাম্বার পেয়ে যাচ্ছ। আর তোমরা যারা 2025-এ ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ তোমরা 2026-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য তো আমি একটা দেখতেছি সুবর্ণ সুযোগ। 26-এর পরীক্ষার্থী বা 27-এর, তোমাদের আমি চাই পরিসংখ্যান থেকে যেন সর্বোচ্চ একটা অ্যান্সার করার অপশন আসে, কারণ তোমাদের অ্যান্সার করতে হবে 5টা, সেকশন হচ্ছে 4টা, প্রত্যেকটা সেকশন থেকে মিনিমাম একটা করে কোশ্চেন। 4টা তো এমনিই হয়ে যাচ্ছে, আরেকটা যেখান থেকে ইচ্ছা সেইখান থেকে। তাহলে প্রবলেম হবে কি জানো? অনেকেই কি করবে, সারা বছর যাবত পরিসংখ্যান করবে, পরিসংখ্যান থেকে কয়টা অ্যান্সার করবে? 2টা, পাইছে কত নাম্বার? 20 নাম্বার। আরেকটা কাজ করবে, সম্পাদ্য করবে, কারণ সম্পাদ্য তো সবাই মোটামুটি শিখাই দিলে পারে।
সম্পাদ্য থেকে একটা শিওর শর্ট দিবে, দেখো 30 নাম্বার সে এমনিই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা করা যাবে না, কারণ হচ্ছে কি তুমি যদি ফার্দার পড়াশোনা করতে চাও যে আমি এসএসসি শেষ না, আমি আরো সামনে পড়াশোনা করব, সেই ক্ষেত্রে ত্রিকোণমিতি, তারপরে উপপাদ্য, তারপরে বীজগণিত, এইগুলার অল্টারনেটিভ না, এগুলা পড়তেই হবে। কথা কি বুঝাইতে পারছি? ইন্টারমিডিয়েটে উঠার সাথে সাথে পরিসংখ্যানটা এইভাবে থাকবে না, কিন্তু তোমার কিন্তু ত্রিকোণমিতি তারপরে হচ্ছে পরিমিতি এগুলা লাগবে, সুতরাং এইগুলা পইরা ইন্টারে উঠো। আর কারো যদি চিন্তা থাকে যে না এসএসসি পর্যন্তই শেষ, তার হিসাবটা আলাদা। এই বুঝতে পারছি? এইবার আসো, এখন তো সারণী করার পরে তো আমার জায়গাই নাই। এখন দেখো মধ্যক কোন ঘরে আছে আগে সেটা বের করতে হবে। এখানে উপাত্ত সংখ্যা কত? এখানে উপাত্ত সংখ্যা n ইকুয়াল টু 50। অতএব n বাই 2 ইকুয়াল টু কত? 50/2। একটু করে দেখাই, 50/2 ইকুয়াল টু 25। তাহলে এই 25 আছে কোথায় একটু ভালো করে বুঝা নেই। এই যে ক্রমযোজিত সারণী বের করছি, প্রথম 4 জন আছে প্রথম ঘরে, প্রথম 4 জন আছে এই ঘরটাতে, পঞ্চম জন সে কোন ঘরে আছে? দ্বিতীয় ঘরে। 5 থেকে 10 পর্যন্ত আছে এই ঘরে। কথা বুঝতে পারছি? যে 10তম সেও আছে এই ঘরে। 10 থেকে 18 পর্যন্ত আছে এই ঘরে। যে 18 সেও কিন্তু এই ঘরেই আছে, কারণ 10 থেকে 18। যে 11 সেও এই ঘরে, যে 18 সেও এই ঘরে, এবং 18 থেকে 30 পর্যন্ত আছে এই ঘরে। তাহলে এই ঘরের মধ্যে কি 25 অবস্থিত না? তাইলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এটাই কি শ্রেণী? মধ্যক শ্রেণী। বুঝতে পারলাম মধ্যক শ্রেণী কোনটা? এইবার আসো, তোমাকে আমি সূত্রটা যেটা দেখাইলাম, দেখো তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল। এই যে আমি একটা একটা মার্কিং করি, এই যে দেখো এটা হচ্ছে এল, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল। এরপরে মধ্য উপাত্ত সংখ্যা এন তো 50, এটা তো পাইছই। এবার এফসি দরকার ছিল, বার্সেলোনা, তাই না? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, এই হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? 30। এটা কোন শ্রেণীর গণসংখ্যা? মধ্যক শ্রেণীর। তাহলে তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 18। তাহলে এটাকে কি বলা যাচ্ছে? এফসি। এটাকে কি বলা যাচ্ছে? এফসি। এফ এম রেডিও। এফ এম রেডিও দ্বারা কি বুঝাইছিলাম? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। দেখো তো এই যে এটা এফ এম কিনা, এটা এফ এম কিনা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা কিনা এটা? দেখছি কথা। আর একটা কি ছিল? এইচ। এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। দেখো তো এখানে শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40। শ্রেণী ব্যাপ্তি কিভাবে বের করে? ঊর্ধ্বসীমা বিয়োগ নিম্ন সীমা যোগ 1। এটা হচ্ছে সূত্র, কিন্তু আমরা শর্টকাট জানি কিভাবে। যে 31 নাম্বার পাবে সেও তো এই ঘরে থাকবে, তাহলে আমরা 31 সহ হিসাব করতাম। 31, 32, 33 এইভাবে হিসাব করলে 40, 50 হিসাব করলে কত হবে? 10। তাহলে এখানে এইচ ইকুয়াল টু কত? 10। এইচ ইকুয়াল টু কত? 10। কথা কি বুঝাইতে পারলাম? এইবার সূত্রটা লেখো। তাহলে মধ্যক, মধ্যকের সূত্র কি? এল প্লাস এন বাই টু, এল প্লাস এন বাই টু। এই মধ্যকের সূত্র কি? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখন আমার নিচে জায়গা তো খুব স্বল্পতা, হ্যাঁ, আরে বহুত জায়গা। তাহলে দেখো ইকুয়াল টু, মান বসাও। এল কত? এল কত? 61 প্লাস এন কত? 50 ডিভাইডেড বাই 2 মাইনাস এফসি কত? এফসি হচ্ছে 18 ইন্টু এইচ কত? 10 ডিভাইডেড বাই এফএম কত? 12। দেখো তো সব দেওয়া আছে কিনা? সব দেওয়া আছে না? এবার এটাকে একবারে ক্যালকুলেটর তুলো, তুলে আমাকে একটু বলো কত। একেবারে ক্যালকুলেটরে তুলে বলো তো কত হয়? 61 প্লাস 25 থেকে 18 বিয়োগ দিবা। 61 প্লাস 25 থেকে 18 বিয়োগ দাও, যা পাবা তার সাথে গুণ করবা 10/12। কত আসছে? 66.833। এইটাই হচ্ছে মধ্য। কারণ ক্যালকুলেটর চাপতে যদি ভুল করো তোমাদের দোষ। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এবার প্রচুরকটা বের করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা,
এটার পরিচয় তোমাদের দেওয়া আছে। বুঝাইতে পারছি? এখন যে কোনো তথ্য উপাত্ত থাকলে মধ্যক বের করতে পারবো। আচ্ছা, এটার প্রচুরকটা দেখো ওই সাইডে জায়গা আছে কিনা, এটা প্রচুরকটা একটু করায় আসে, একটু আছে, দাঁড়াও একটু আমি একটা ব্যবস্থা করে নেই। এই দেখো এইটুকুর মধ্যে আমার প্রচুরক হয়ে যাবে। দেখো ছকটার একটু সেই পদ্ধতিতে কাটিং দেই, এই পর্যন্ত মুছে দেই। একটু চালাক না হইলে কি দুনিয়াতে টিকে থাকা যায়? দেখো না একটা, হ্যাঁ, প্রচুরক। প্রচুরক প্রচুরক হচ্ছে এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু এইচ, এইটুকুই প্রচুরকের সূত্র। F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2। F1 কি আগে পরিচিত গুলো দেখে নাও। F1 হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে তুমি তো দেখা মাত্র শিওর যে প্রচুরক শ্রেণী কোনটা। এই যে এটা প্রচুরক শ্রেণী যেখানে গণসংখ্যা সর্বোচ্চ, ও সরি এই যে এখান থেকে দেখতে হবে, ক্রমযোজিত থেকে দেখলে হবে না। এই যে এটাই প্রচুরক শ্রেণী, এটাই কি প্রচুরক শ্রেণী। এই বুঝছি, এটাই কি প্রচুরক শ্রেণী। তাহলে F1 হচ্ছে প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা, তার তার পূর্বের শ্রেণীর বা আগের শ্রেণীর, পূর্বের শ্রেণীর গণসংখ্যা। এটা দ্বারা কি পাচ্ছি? প্রচুরক পাচ্ছি। ক্লিয়ার? এবার F2 ইকুয়াল টু কত? F2 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর, কারণ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা সবসময় সর্বোচ্চ, সুতরাং এই বিয়োগফল কিন্তু কখনোই নেগেটিভ আসতেছে না। ওর গণসংখ্যা সর্বোচ্চ বলেই তো প্রচুরক শ্রেণী, তাই না? তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা। বুঝাইতে পারলাম? এখন প্রচুরক নির্ণয় করার জন্য কি ক্রমযোজিত গণসংখ্যা লাগে? প্রচুরক নির্ণয় করার জন্য কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা লাগে না, শুধুমাত্র গণসংখ্যা এবং শ্রেণী ব্যক্তি দেওয়া থাকলে প্রচুরক হয়ে যায়। ক্লিয়ার? ক্লিয়ার? এবার নিচেরটা মুছে আমি মান বসাবো, লেখো। বুঝে ফেললাম? তাহলে F1 এর পরিচয় পাচ্ছি, F2 এর পরিচয় পাচ্ছি। এইবার আসো প্রচুরক শ্রেণী, মধ্যক শ্রেণী যেটা প্রচুরক সাধারণত এইটাই হবে, গড় নির্ণয় করলে এই শ্রেণীতেই আসবে। কারণ কি এগুলা কেন্দ্রীয় প্রবণতা না, সো এগুলা কাছাকাছি হবে। ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এই যে এল, এল তো 61 তাই না? তাহলে লেখো 61 প্লাস F1, F1 হচ্ছে 12 বিয়োগ 8। F1 কত? 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4 হয়। নিচেও দেখো F1, F1 এর মান 4 প্লাস F2 12 বিয়োগ 9, প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হয়? 3 ইনটু শ্রেণী ব্যাপ্তি 10। এইটা ক্যালকুলেটর চাপ দিলে যা আসবে সেটাই প্রচুরক। তাহলে প্রচুরক আরো সহজ, মধ্যকের থেকেও সহজ হচ্ছে প্রচুরক। ক্লিয়ার? কত আসছে প্রচুরক? তাহলে প্রচুরক কত পাচ্ছ? 66, 66.71 সামথিং। আচ্ছা ক্যালকুলেটর চাপা ভুল হইলে তোমাদের দোষ। এবার দেখো মধ্যক যা পাইলাম প্রচুরক কাছাকাছি পাইছি, এটার গড় নির্ণয় করলে তাই পাবা। নেক্সট ক্লাসে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় দেখাবো। তোমরা তো আগে বড় পদ্ধতিতে গড় নির্ণয় করছো, এখন আমরা ফু দিয়ে গড় নির্ণয় করে ফেলবো। সংক্ষিপ্ত পদ্ধতি মানে ফু দিয়ে গড় নির্ণয় করে, এটা দেখাবো নেক্সট ক্লাসে। বুঝাইতে পারছি মধ্যক এবং প্রচুরক। আর একটা ছোট্ট তথ্য উপাত্ত দিয়ে আমি এটা শেষ করে ফেলি। তোলো এটা। দেখো আরেকটা উপাত্ত দেওয়া আছে, এটার মধ্যক এবং প্রচুরক করে আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, সেম কাজগুলো আবার করব। এখন বলো এটার ক্রমযোজিত গণসংখ্যা এখানে কত হবে? 5। এবার কর্নারে কর্নারে যোগ করবা। 5 আর 10 যোগ করলে 15, 15 আর 20 যোগ করলে কত হয়?
35, 35 আর 15 যোগ করলে কত হয় 50, 50 আর 10 যোগ করলে 60। পাইছি? আচ্ছা, এখন আমি বের করতে হবে n। তাহলে এখানে উপাত্ত সংখ্যা n ইকুয়াল টু কত 60। অতএব n বাই 2 ইকুয়াল টু 60/2 ইকুয়াল টু 30। 30, তাহলে মধ্যক শ্রেণী কোনটা হবে? মধ্যক শ্রেণী কোনটা হবে বলো? 30। 30 কোথায় আছে? এই যে দেখো, এই যে এই ঘরটাতে, এই ঘরটাতে 35 পর্যন্ত, 15 থেকে 35, 15 থেকে না 16 থেকে 35, কারণ 15 সেকেন্ড ঘরে থাকবে, 16 থেকে 35 পর্যন্ত আছে এই ঘরে। তাহলে মধ্যক ঘর কোনটা? এই যেটা, এটা কি শ্রেণী? মধ্যক শ্রেণী। কি শ্রেণী? মধ্যক শ্রেণী। বোঝানো শেষ? তাহলে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর, তাহলে আমি একটা একটা বের করি। অতএব সূত্র কি? সূত্র মধ্যক, মধ্যকের সূত্র কি? l প্লাস n/2 মাইনাস বার্সেলোনা ইন্টু h ডিভাইডেড বাই fm, fc ইন্টু h ডিভাইডেড বাই fm। মান বসাও। l কত? এই যে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা 56, এটাকে কি বলা যাচ্ছে? l। তাহলে ইকুয়াল টু l এর মান কত 56 যোগ n এর মান হচ্ছে 60 ডিভাইডেড বাই 2 মাইনাস fc। মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে কি বলা যায়? fc। তাহলে এটা কত আছে 15 ইন্টু h, শ্রেণী ব্যাপ্তি 51 থেকে 55, তাহলে 51 সহ ধরবে, 51, 52, 53, 54, 55, তাহলে এটা কত পাচ্ছ 5 ডিভাইডেড বাই fm। এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে fm, fm কত আছে 20। দেখছো, তোমার কিন্তু কোনো কিছু ক্যালকুলেশন করে বের করা লাগে নাই, ক্রমযোজিত সারণী বের করবা, সব তোমার চোখের সামনে, l, fm, fc, n সব তোমার চোখের সামনে। ক্লিয়ার? এরপরে শুধু ক্যালকুলেটর চাপবা, এই যে এটা ক্যালকুলেটর চাপলেই হবে। এবার এইখানে একটু বের করে ফেলি প্রচুরক। প্রচুরকের সূত্র কি? l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 ইনটু h ইকুয়াল টু প্রচুরক, এই ঘরটাই তো প্রচুরক হবে। দেখো 20, এখানে গণসংখ্যা সর্বোচ্চ, তাহলে নিম্ন সীমা কত 56 যোগ f1 প্রচুরক শ্রেণী বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা, তাহলে 20 থেকে 10 বাদ দিলে তুমি উপরে কত পাচ্ছ 10। তাহলে f1 এর মান 10, দুই জায়গাতেই লিখে দাও, ডিভাইডেড বাই f2। 20 থেকে 15 বাদ দিলে কত পাবা 5 ইন্টু শ্রেণী ব্যাপ্তি 5। এবার দুইটাই একটু ক্যালকুলেটর চাইবে, আমাকে বলো কোনটা কত হয়। প্রথমটা হচ্ছে 59.75, ভুল হইলে তোমাদের দোষ, আগেই বললাম। এরপরে প্রচুরকটা বলো। 4, প্রচুরকটা সহজেই তো বের করা যায়। 15, 15 কে 5 দ্বারা কাটলে 3, 10 কে 3 দ্বারা ভাগ করো, যা হবে তার সাথে 56 যোগ করো, 59.33। এই দেখো তো, মধ্যক এবং প্রচুরক কাছাকাছি পাইছি না? তার মানে মনে হচ্ছে হয়েছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে অ্যান্সার। এইবার বক্স দেওয়া থাকলে মধ্যক প্রচুরক পারবা? আমি ফার্স্টের ক্লাসে তোমাদের পড়াই ফেলছি, এক ক্লাসে সবগুলা গ্রাফ দেখাই ফেলছি, এখন মধ্যক প্রচুরক দেখাই ফেললাম। নেক্সট ক্লাসে ফু দিয়ে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখবো, তাইলে ইনশাল্লাহ আমাদের পরিসংখ্যান কভার করা হয়ে যাবে। বুঝতে পারছি? দেখো